এবার সবচেয়ে গভীর চুমুটা খেলো আহনাফ। অর্ষা কোনো প্রকার বাধা প্রদান করলো না। কোনো চুমু আর তাকে নিজে থেকে চাইতে হলো না। ঠোঁট থেকে গলায়, ঘাড়ে, বুকে অজস্র চুমু খেতে লাগলো আহনাফ। অর্ষার শরীর অসাড় হয়ে আসছিল। অদ্ভুত রকম ভীতি ও আনন্দ উভয় অনুভূতি অনুভব হচ্ছিল তার। অচেনা অজানা অনুভূতি সম্পর্কে এতদিন শুধু জানলেও আজ সে নিজেই পরিচিত হচ্ছে। শরীর ছোঁয়াটা তখনই আনন্দের ও সুখের হয় যখন সেখানে ভালোবাসা থাকে, সম্মান থাকে। এবং অর্ষাও যে অতীতের সকল পিছুটান ভুলে আহনাফকে ভালোবাসতে শুরু করেছে তাতে বোধ করি কারো সন্দেহ নেই। সঠিক নারীর ভালোবাসার যত্ন নিলে কমে না কখনো, বরং বাড়ে। অর্ষার ভার্সিটিতে অনুষ্ঠান আছে, এজন্যে কিছু কেনাকাটা করা লাগবে। আহনাফের অফিস আছে বিধায় অর্ষা শম্পাকে নিয়ে বের হয়েছে। তাছাড়া শম্পারও কেনাকাটা বাকি, তাই দুই বান্ধবী কেনাকাটার পাশাপাশি একটু ঘুরবে ফিরবে বলে ঠিক করলো। দুজনে রিকশায় ওঠার আগে 2 প্লেট ফুচকা খেয়ে নিল। শম্পা বলল, তোকে তো একটা কথা বলা হয়নি। কি কথা? জানতে চাইল অর্ষা। বাসা থেকে বিয়ের কথা বলছে। এটা তো খুব ভালো, সবাই বিয়ে করে ফেলছে, তুই আর কত বসে থাকবি? বসে তো থাকতে চাই না, বিয়ে আমিও করতে চাই, কিন্তু যাকে তাকে কি বিয়ে করা যায়? যাকে তাকে কেন বিয়ে করবি? তোর যাকে পছন্দ হবে তাকেই করবি। বিয়ে ঠিক হওয়ার পর না হয় 1 মাস সময় নিবি, ততদিনে দুজন দুজনকে চেনার সুযোগ হয়ে যাবে। এটা অবশ্য ভালো আইডিয়া। তাহলে বাসায় কি ছেলে দেখতে হ্যাঁ বলে দেব? অবশ্যই। শম্পা হেসে বলল, তোর একটা দেবর থাকলে কত ভালো হতো, তাই না? 2 বান্ধবী এক বাড়িতে বউ হতাম। অর্ষা তখনও হেসে বলল, দারুণ হতো। শপিং মলের সামনে এসে রিকশা থেকে নামলো দুজন। ভাড়া মিটিয়ে ভেতরে গেল। প্রথমেই গেল ওরা শাড়ি কিনতে। অকেশনে সবাই শাড়ি পরবে। ভার্সিটি থেকে রং সিলেক্ট করে দিয়েছে, শুভ্র রঙের শাড়ি পরতে হবে। দুজনে ঘুরে ঘুরে অনেকগুলো শাড়ি দেখলো, কোনো শাড়ি তাদের মনোপুত হচ্ছে না। অনেকগুলো দোকান চক্কর দিয়ে নিজেরাই হাঁপিয়ে উঠেছে, সেই সঙ্গে বিরক্ত তারা নিজেদের উপরে। শম্পা বিরক্তিমাখা কণ্ঠে বলল, এর চেয়ে অনলাইনে অর্ডার করলে বোধহয় ভালো হতো। বাসার সামনে এসে দিয়ে যেত, আরামসে রিসিভ করতাম পার্সেল। এমন গাধার খাটুনি খাটতে হতো না। এসেছি যখন শাড়ি কিনেই বাড়ি ফিরবো, কিন্তু শেষে এখন চল জুতা কিনবো। শম্পা অবাক হয়ে বলল, আগেই জুতা? হ্যাঁ চল, তারপর অর্নামেন্টস এবং শেষে শাড়ি। শম্পা রাজি হলো। দুজনে ঢুকলো অ্যাপেক্সের শোরুমে। ঘুরে ঘুরে জুতা দেখছিল ওরা। একটা জুতা অর্ষার বেশ ভালো লেগেছে। সে জুতাটা ট্রায়াল দেওয়ার জন্য সোফায় বসলো। তখনই পাশ থেকে একটা কণ্ঠস্বর ভেসে এলো, অর্ষা, কেমন আছো? অর্ষা জুতা পরার জন্য ঝুঁকেছিল। মাথা উঁচু করে তাকাতেই ভ্রু কুঁচকে গেল তার। সানগ্লাস ও মাস্ক পরা লোকটাকে চিনতে তার একটু অসুবিধা হলো না। তবুও সে না চেনার ভান ধরেই বলল, কে আপনি? রিহান চোখ থেকে সানগ্লাস খুলে বলল। আমার চিনতে পারছো না? অর্ষার সোজাসাপটা উত্তর। না। রিহান আশেপাশে তাকালো। সবাই সবার মতো ব্যস্ত, কেউ তাকে এখন লক্ষ্য করবে বলে মনে হয় না। সে মাস্ক খুলে ফেলল। অর্ষা তাও তাকিয়ে রইল ফ্যাল করে, যেন শত চেষ্টা করেও সে মানুষটাকে চিনতে পারছে না। অর্ষাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে রিহান বলল, এভাবে তাকিয়ে আছো কেন? আপনাকে চেনার চেষ্টা করছি। মজা করছো? মজা করব কেন? আপনার সাথে কি আমার মজা করার কোনো সম্পর্ক আছে? শম্পা অন্য সাইডে জুতা দেখছিল। অর্ষা কোথায় আছে দেখার জন্য পাশে তাকাতে রিহানকে দেখে সে চমকে গেছে, তাই জুতা রেখে এগিয়ে এলো। তার মেজাজ চটে আছে রিহানকে দেখে। অর্ষাকে জিজ্ঞাসা করলো, কি হয়েছে? অর্ষা বেশ স্বাভাবিক থেকেই বলল, সে আমাকে জিজ্ঞেস করছে আমি তাকে চিনি নাকি, কিন্তু আমি তাকে চিনতে পারছি না। তুই কি চিনতে পারছিস দোস্ত? শম্পা জবাব দিল না। রিহানের দিকে তাকালো। সে থমথমে মুখে অর্ষার মুখের দিকে তাকিয়ে আছে। বোঝাই যাচ্ছে অর্ষার আচরণে সে বেশ অপমান বোধ করছে। অর্ষা বেশ কিছুক্ষণ মৌন থেকে বলল, ও হ্যাঁ, মনে পড়েছে, চিনতে পেরেছি আমি আপনাকে। আপনি তো বেশ সুপরিচিত গায়ক ও সুরকার হিসেবে পাবলিক ফিগার। কি একটা অবস্থা বলুন তো, আমি তো আপনাকে চিনতেই পারিনি। সরি, ভুল হয়ে গেছে আমার। একটা অটোগ্রাফ দেবেন? তুমি আমাকে অপমান করছো। অর্ষা বসা থেকে উঠে দাঁড়ালো, বিদ্রুপের সুরে বলল, তাই? অপমান খুব লাগছে গায়ে। আমারও লেগেছিল সেদিন, যেদিন আপনি আমায় দেখেও উপেক্ষা করে গিয়েছিলেন। এমন একটা ভান ধরেছিলেন যেন আপনি না, আমি আপনাকে চিট করেছিলাম। আর এটা তো যেমন তেমন বাদই দিলাম, সবচেয়ে বড় আঘাতটা আপনি আমায় দিয়ে গেছেন। প্রচণ্ড বাজেভাবে ঠকিয়েছেন আমাকে, মাঝপথে ছেড়ে গেছেন। আপনি সুরকার ও গায়কের পাশাপাশি একজন ভালো অভিনেতাও ট্রাই করবেন প্লিজ। বেশ নাম কামাবেন, ড্যাম শিওর। আর একজন প্রতারকের পিওর ফ্যান হিসেবে আপনার ফ্যান আমি।
আফটার অল আমি আপনার প্রতারণার শিকার হয়েছি কিনা, অভিনেতা হিসেবে ফার্স্ট অটোগ্রাফ কিন্তু আমাকেই দেবেন। রিহান মাথা নত করে ফেলল। অর্ষা বলল, প্রতারকদের মাথা নত করা মানাই না তো। অনেকদিন পর তোমায় দেখে কথা না বলে থাকতে পারছিলাম না, তাই যেই কথা বলতে এসেছিলাম। ভাবিনি তোমার প্রতিক্রিয়া এমন হবে। অর্ষা নিজের মেজাজ ধরে রাখতে পারছিল না। সে চিবিয়ে চিবিয়ে বলল, কেন, তুমি কি ভেবেছিলে এতদিন পর কথা বলতে আসবে বলে তোমায় বরণডালা দিয়ে বরণ করে নিয়ে কথা বলবো? শুনেছি বিয়ে করেছো, বউ নিয়ে সুখে থাকো, অযথা আমার প্রতি আলগা দরদ দেখাতে এসো না। রিহান বিস্ময় নিয়ে তাকিয়ে আছে। অর্ষা যে তার সাথে এভাবে কথা বলবে এটা সে কল্পনাও করেনি। করলে হয়তো কথা বলার সাহস করতো না। মেয়েটা কতটা বদলে গেছে। একসময় এই মেয়ে কিনা রিহান বলতে অজ্ঞান ছিল, আর এখন রিহানকে এভাবে তাকিয়ে থাকতে দেখে অর্ষা বলল, এভাবে তাকিয়ে আছো কেন? চিনতে কষ্ট হচ্ছে আমায়? তোমায় পাগলের মতো ভালোবাসা আমিটা এখন তোমায় অসম্ভব ঘৃণা করি। বুঝতে পারছো আঘাত কতটা প্রবল ছিল? রিহানের কথা বলার মতো ভাষা নেই। শম্পা অর্ষার হাত ধরে বলল, চল এখান থেকে, এইসব মানুষদের থেকে দূরত্ব বজায় রাখাই ভালো। অর্ষাও আর দাঁড়ালো না সেখানে। প্রতারকের মুখ দেখার ইচ্ছে আর নেই। সে শম্পার সাথে দোকান থেকে বেরিয়ে একটা কফি শপে বসলো। মেজাজ ঠান্ডা করে এরপর আবারও কেনাকাটা শুরু করলো দুজনে। এর মাঝে রিহানকে নিয়ে তারা কোনো কথাই তুলল না। পিছুটান মরিচিকাকে কথোপকথনেও গুরুত্ব দিতে নেই। অর্ষার ভীষণ অস্থির অস্থির লাগছিল। গয়নার দোকানে ঢুকে লকেট দেখতে দেখতে সে আহনাফকে কল করলো। আহনাফ কল কেটে কল ব্যাক করলো। অর্ষা বলল, ফ্রি তুমি? তোমার জন্য আমি সবসময় ফ্রি, বলো কি বলবে? কেনাকাটা শেষ? চলছে এখনো। একটা কথা বলতাম। বলো না জান। অর্ষা এদিক ওদিক তাকালো একবার, এরপর বেশ শান্ত কণ্ঠে বলল, ভালোবাসি। ফোনের ওপাশে মুচকি হাসলো আহনাফ। চেয়ারে হেলান দিয়ে বসে বলল, ভালোবাসি আমার পাগলি বউটা। অর্ষা বাবার বাড়িতে বেড়াতে এসেছে, দুদিন হবে। আমেনা বেগম তাই ঐশীকেও শ্বশুর বাড়ি থেকে কয়েকদিনের জন্য নিয়ে এসেছেন। দুই মেয়ের সব পছন্দের খাবার দাবার রান্না হচ্ছে বাসায়। অর্থি সব খাবারই খাচ্ছে, মাঝে মাঝে আবার গাল ফুলিয়ে বলছে, পছন্দের খাবার কই? আজ আমার বিয়ে হয়নি বলে এমন অবহেলা? অর্থির এমন পাকনামো কথা শুনে সবাই হাসে। যতগুলো রান্নাই হোক, এখানে অর্থিরও যে পছন্দের খাবার নেই এমনটা নয়। তবুও ছোটদের অভিযোগে শেষ থাকে না। তাদের ভালোবাসায় কেউ ভাগ বসালেও সহ্য করতে পারে না। সে যদি মায়ের পেটের আপন বোনও হয় তাতেও নয়। তবে অর্থি ভীষণ খুশি দু বোন বাড়িতে এসেছে বলে। বাড়িটা আবার আগের মতো লাগছে, বরং আগের চেয়ে আরও বেশি আনন্দ হচ্ছে এখন। ওসমান আলম প্রতিদিন অফিস থেকে ফেরার পথে কিছু না কিছু খাবার অথবা গিফট কিনে নিয়ে আসবে তার 3 মেয়ের জন্য। এছাড়া গতকাল ঐশী অর্ষা আসার পরেই সন্ধ্যায় বাড়ির সবাই মিলে রেস্টুরেন্টে খেতে গিয়েছিল। আহনাফ ও তামিম অফিসের কাজের জন্য এখানে থাকতে পারছে না। যখন দু বোনের যাওয়ার সময় হবে তখন এসে 1 দিন বা 2 দিন থেকে তারপর ওদের নিয়ে যাবে। ঐশী আর অর্ষা মিলে আজ রান্না করছিল। মায়ের ছুটি আপাতত, আর যদিও আমিনা বেগম মেয়েদের দিয়ে মোটেও রান্না করাতে চাননি, কিন্তু কন্যাদ্বয়ের জেদের কাছে হার মানতে হয়েছে। তার কোনো কাজ না থাকায় তিনি ড্রয়িং রুমে বসে বসে অর্থি ড্রয়িং দেখছিলেন। অর্ষার ফোন বাজছিল তখন রুমে। অর্থি দৌড়ে গিয়ে ফোন আনলো। আমিনা বেগম জিজ্ঞাসা করলেন, কে? ভাইয়া ফোন করেছে, বলল অর্থি। এরপর ফোন নিয়ে ছুটে গেল রান্নাঘরে। ব্যস্ত কণ্ঠে বলল, ভাইয়া ফোন করেছে। অর্ষা আরও ব্যস্ত ছিল, তাই বলল, রিসিভ করে কথা বল। বলছি আমি এখন কাজ করছি। অর্ষা ফোন রিসিভ করে আবারও ড্রয়িং রুমে চলে গেল। হোয়াটসঅ্যাপে ভিডিও কল রিসিভ করতেই আহনাফের হাস্যোজ্জ্বল মুখটা ভেসে উঠল। অর্থি সালাম দিয়ে জিজ্ঞাসা করলো, কেমন আছেন ভাইয়া? আহনাফ হেসে বলল, এতক্ষণ তো ভালো ছিলাম না, কিন্তু এখন তোমাকে দেখার পর ভালো আছি। অর্থি মুখ ভেঙচি কেটে বলল, ইস ঢং, আপুকে কিন্তু বলে দেব। কি বলবে? এই যে আপনি আমার সাথে ঢং করেন এটা বলে দিব। ঢং না সত্যি, আর সত্যি কথা দিনে 999 বার বলা যায়। অর্থি আবারও ভেঙচি কাটলো। আহনাফ হেসে বলল, তোমার আপু কোথায়? আপু তো রান্না করছে। তাই নাকি? আর আম্মু কোথায়? যে এখানে কথা বলবেন। হ্যাঁ দাও। আমেনা বেগমকে ফোন এগিয়ে দিল অর্থি। সালাম দিয়ে আহনাফ জিজ্ঞাসা করলো, আম্মু ভালো আছো? আমেনা বেগম বললেন, আলহামদুলিল্লাহ বাবা, ভালো আছি। তুমি কেমন আছো? ভালো আর কিভাবে থাকি আম্মু, বউটাকে তো নিয়ে নিজের কাছে রেখে দিয়েছো। আমেনা বেগম হেসে ফেললেন, বললেন, তোমাদের বাড়িই তো থাকে, মাত্র 2 দিন হয়েছে এসেছে, তাতেই এত চোখে হারাচ্ছ? তাহলে আমি কিভাবে 2 মেয়েকে ছাড়া থাকি বলো তো? তোমার তো সান্ত্বনার জন্য অর্থী আছে, ওর জন্য হলেও বাকি দুজনের কথা ভুলে থাকতে পারো, কিন্তু আমার তো আর কোনো বউ নাই। আমেনা বেগমের হাসি থামছে না। এই ছেলেকে তিনি প্রথমে ভীষণ গম্ভীর ভাবতেন, কিন্তু ধীরে ধীরে তামিমের মতো আহনাফও এই বাড়ির ছেলে হয়ে উঠেছে। তার মনেই হয় না যে এই দুজন তার মেয়ে জামাই, বরং মনে হয় তার নিজেরই ছেলে।
সবাই একসাথে হলে বাড়িটা আনন্দে গমগম করে ওঠে। প্রতিদিন নামাজ পড়ে তিনি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন এমন সোনার টুকরা দুইটা ছেলেকে আল্লাহ তার মেয়েদের ভাগ্যে দিয়েছেন। তাই দুজনের কথা বলার মাঝে অর্থে গিয়ে অর্ষাকে টেনে নিয়ে এসেছে। অভিযোগে সুরে বলছে, আপু দেখো ভাইয়া আরেকটা বইয়ের কথা বলে। অর্ষা এসে মায়ের পাশে দাঁড়ালো। ওকে দেখতে পেয়ে আহনাফ বুকে হাত রেখে বলল, ইস কি শান্তি, বুকটা ভরে গেল। অর্ষা ভেঙচি কাটলো। আহনাফ তখন বলল, আম্মু তুমি চোখটা একটু বন্ধ করো তো। আমেনা বেগম অবাক হয়ে বললেন, আমি কেন? করো না। আমেনা বেগম হাত দিয়ে চোখ ঢাকলেন। আহনাফ সঙ্গে সঙ্গে ফ্লাইং কিস দিল অর্ষাকে। অর্ষা ভেবাচাকা খেয়ে গেলেও কিছু বলল না। আহনাফ বলল, আম্মু এবার চোখ খোলো। আপনি একটা বদ। বলল অর্ষা। আহনাফ ফের বলল। আম্মু কষ্ট করে আরেকটা বার চোখটা বন্ধ করো। আমেনা বেগম হাসছেন, আবার লজ্জাও পাচ্ছেন। তিনি চোখ বন্ধ করতেই আহনাফ আবারও ফ্লাইং কিস দিল। এরপর বলল, আম্মু চোখ খোলো। আমেনা বেগম আর লজ্জায় কথা বলতে পারলেন না। যদিও তিনি কিছু দেখেননি, তবে আন্দাজ তো করতে পেরেছেন। তাই ফোন মেয়ের হাতে ধরিয়ে দিয়ে বললেন। অর্ষা ফোন নিয়ে নিজের রুমে চলে এলো। চোখ পাকিয়ে বলল, আপনি খুবই অসভ্য। কেন, আমি কি করেছি? মায়ের সামনে চুমু দেওয়ার মানে কি? আম্মু কি দেখেছে নাকি? না দেখুক, বুঝেছে তো? বুঝুক, এতে মন্দ কি? আম্মু জানুক তার মেয়েকে আমি কতটা ভালোবাসি। আপনার মাথা। এই শোনো না, মিস করছি ভীষণ। কাকে? কাকে আবার? আমার বউকে। তুমি কবে আসবে বলো তো? আসবো না। আসবো না বললেই হলো? তুলে নিয়ে চলে আসবো। আমি কালই আসছি। কালি মানে? 1 সপ্তাহ থাকবো বলেছিলাম। হ্যাঁ, কিন্তু এখন আমি তোমায় ছাড়া থাকতে পারছি না। তোমাকে না দেখলে ভালো লাগে না। ভিডিও কলে তো দেখছেনই। এতে কি মন ভরে নাকি? ঘুম থেকে উঠে তোমায় না দেখলে, জড়িয়ে না ধরলে আমার ভালো লাগে না। মাথা গেছে আপনার। সে তো কবেই গেছে তোমায় ভালোবেসে। তাই? নিঃসন্দেহে। তুমি প্লিজ কালই চলে এসো আমার সাথে। কয়দিন পর না হয় আবার যেও। আব্বু আম্মুর মন খারাপ হয়ে যাবে। আমি ম্যানেজ করব তাদের। তুমি আসবে বলো। আপনি এত পাগল কেন? আগে তো আর ছিলাম না, এখন বউ আছে তাই বউ পাগল হয়েছি। কাল আসেন, তারপর দেখা যাবে। এখন রাখছি। কেন, কোথায় যাবে? রান্না করব। ও আচ্ছা, ঠিক আছে যাও। সাবধানে দেখে শুনে কাজ করবে, হাত যেন না কাটে। আগুন থেকে সাবধান। আচ্ছা। বউ, কি? ভালোবাসি। অর্ষা মুচকি হেসে বলল। ভালোবাসি। হঠাৎ আহনাফ ভ্রু কুঁচকে বলল, এই তোমার মুখে দাগ কিসের? আঘাত পেয়েছো কিছুতে? অর্ষা ভরকে গিয়ে বলল, কই না তো। দেখি এদিকে এসো। অর্ষা মুখটা ফোনের কাছে এগিয়ে নিতেই আহনাফ ওপাশ থেকে চুমু খেলো। লজ্জায় রাঙা হয়ে উঠল অর্ষার মুখ। ঠোঁট টিপে হেসে বলল, আপনি খুবই অসভ্য। আহনাফ হাসছে। আরও বেশি লজ্জা পেয়ে কল কেটে দিল অর্ষা। ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। আহনাফ দাঁড়িয়ে আছে একটা ছাউনির নিচে। তার ঠিক পাশেই একটা মেয়ে। মেয়েটাকে অর্ষা চেনে না, আগে কখনো দেখেওনি, আজই প্রথম। মেয়েটাকে নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই, কিন্তু আহনাফের পাশে দেখে বুকে কেমন একটা সূক্ষ্ম চিনচিনে ব্যথা হচ্ছে। নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। অর্ষা ভাবল সে এগিয়ে যাবে, কাছে গিয়ে জিজ্ঞাসা করবে মেয়েটাকে, কিন্তু সে এক পা বাড়াতেই মেয়েটা আহনাফের হাত জড়িয়ে ধরল। অর্ষার পা থেমে গেল। মাটি যেন আঁকড়ে ধরে রেখেছে। অস্বস্তি ও কষ্টে বুকটা বিষিয়ে যাচ্ছে। মনে হচ্ছে সে আহনাফকে হারিয়ে ফেলছে একটু একটু করে। তার দু চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ল। সঙ্গে সঙ্গে ঘুম থেকে লাফিয়ে উঠল অর্ষা। নিজেকে বিছানায় আবিষ্কার করলো যখন কিছুই সে বুঝতে পারছিল না। কপালে বিন্দু বিন্দু ঘাম, ফ্যান বন্ধ, খুব সম্ভবত কারেন্ট নেই। সে যখন বিছানায়, তার মানে এতক্ষণ ধরে সে স্বপ্ন দেখছিল। শুধু স্বপ্ন না, খুবই বাজে স্বপ্ন। প্রিয় মানুষ হারিয়ে ফেলার ভয় এত ভয়ঙ্কর কেন? অর্ষা বুক ভরে শ্বাস নেওয়ার চেষ্টা করলো, কিন্তু মনে স্বস্তি পাচ্ছে না সে কিছুতে। চোখ ভেঙে কান্না পাচ্ছে তার। মনকে সে বারংবার বোঝানোর চেষ্টা করছে এটা শুধুমাত্র একটা স্বপ্ন, দুঃস্বপ্ন। কিন্তু মন সে কথা মানতে নারাজ, শুনতেও নারাজ। সে আহনাফকে হারানোর ভয়ে তটস্থ হয়ে রয়েছে। শুক্রবার আজ দুপুরে খাওয়া দাওয়া করে অর্ষাকে নিয়ে নিজের বাসায় ফিরেছে আহনাফ। অল্প জার্নি করলেই অর্ষার ঘুম পেয়ে যায়। তাই সে এসেই ফ্রেশ হয়ে শাশুড়ির রুমে গিয়েছিল কথা বলতে। সেখানে গল্প করতে করতে ঘুমিয়ে গেছে। আতিক চৌধুরী গিয়েছিল তখন বাইরে বন্ধুদের সাথে আড্ডা দিতে লেকে। তাই সাজেদা বেগম আর অর্ষাকে ডাকেননি। তিনি ড্রয়িং রুমে বসে টিভি দেখছিলেন এতক্ষণ। কারেন্ট চলে যাওয়ায় রান্নাঘরে গিয়েছেন চা বানাতে। অর্ষা দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখল সন্ধ্যা 6টা বাজে। সে বিছানা থেকে নামলো দ্রুত। বড় বড় কদম ফেলে গেল নিজের রুমে। রুমের দরজা ভেতর থেকে চাপানো ছিল। সে শব্দ করে দরজা খুলে ভেতরে ঢুকলো। অর্ষা ঘুমাচ্ছিল বলে আহনাফ বাইরে গিয়েছিল। কিছুক্ষণ আগেই বাসায় এসেছে। চেঞ্জ করার জন্য আলমারি থেকে কাপড় বের করছিল। শব্দ শুনে পেছনে তাকিয়ে অর্ষাকে দেখে দুষ্টুমি করে সুর দিয়ে গান গাওয়া শুরু করে। ওরে নিষ্ঠুর পাশানি।
আহনাফের গান পূর্ণ হওয়ার পূর্বেই অর্ষা ঝড়ের বেগে দৌড়ে এসে আহনাফকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, চুপ, কোনো কথা বলবেন না, আমাকে বুকে রাখুন। আহনাফ যার পর নয় অবাক হয়েছে অর্ষার এমন আচরণে। শুধু অবাক বললে ভুল হবে, সে অবাকের চূড়ান্ত পর্যায়ে। কেননা তার বউটা স্বভাবতই রাগী, গম্ভীর, চুপচাপ স্বভাবের। অন্তত সে তো শুরু থেকে এভাবেই অর্ষাকে দেখে এসেছে। যদিও অর্ষা পূর্বে চূড়ান্ত দুরন্ত এবং চঞ্চল ছিল বলেই সে শুনেছে, কিন্তু এখন এর অর্ষার সাথে এটা ঠিক যেন যাচ্ছিল না। সে এতটাই অবাক হয়েছে যে অর্ষাকে জড়িয়ে ধরতেই ভুলে গেছে। তাকে আরো বেশি অবাক করে দিয়ে অর্ষা ফুপিয়ে উঠল। হুঁশ ফিরে পেল আহনাফ। এক হাতে অর্ষাকে জড়িয়ে ধরে অন্য হাত দিয়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, জান কি হয়েছে, কাঁদছো কেন? অর্ষা ভাঙা ভাঙা স্বরে বলল, অস্থির লাগছে, কেমন যেন অস্বস্তি হচ্ছে, কষ্ট হচ্ছে খুব। কেন জান, কি হয়েছে আমাকে বলো। আপনি আমাকে কখনো ছেড়ে যাবেন না বলেন? আহনাফ অবাক হলো, তবে দৃঢ় কণ্ঠে বলল, কখনো না, তোমাকে রেখে আমি কোথায় যাব? তুমি তো আমার জান, আমার বউ। প্রমিস করেন? আচ্ছা, প্রমিস। অর্ষা একটু দমল। আহনাফ অর্ষার মুখটা তার বুক থেকে তুলে দু হাতের আজলায় তুলে নিয়ে বলল, জান, তোমায় আমি কতটা ভালোবাসি তুমি জানো না? তুমি ছাড়া আমি রিক্ত, শূন্য। কাঠফাটা রোদ পড়েছে আজ, সূর্যের তেজ বরাবরের চেয়ে বেশি। মনে হয় কিছু নিয়ে সকাল থেকেই রেগে আছে। বাইরে বের হওয়ার উপায় নেই। অবশ্য অফিস ছুটির দিন আজ, বের না হলেও আপত্তি নেই। আপত্তিটা আসলে অন্য জায়গায়। সেদিন অনেক বলে কয়ে বুঝিয়ে অর্ষাকে নিয়ে এসেছিল। এর কিছুদিন পরই আবার অর্ষা বাবার বাড়ি যেতে চেয়েছিল। আহনাফ এক একবার এক এক বাহানা দিয়ে আর যেতে দেয়নি। এভাবে সে ছলচাতুরি করেছিল 15 দিন ধরে। কিন্তু এখন আর আটকে রাখা যাচ্ছে না। ঘুম থেকে উঠে নাস্তা করে অর্ষা ব্যাগ গুছাচ্ছে। আহনাফ একটু পরপর জানালার পর্দা সরাচ্ছে আর বাইরের আবহাওয়া পর্যবেক্ষণ করছে। এটাই এখন মোক্ষম সুযোগ অর্ষাকে আটকানোর। সে কেশে গলা পরিষ্কার করে বলল, বউ শুনছো? অর্ষা লাগেজে কাপড় রাখতে রাখতে বলল, শুনছি। আজ সূর্যের তেজ দেখেছো? পর্দা জানালার উপর থেকে হালকা সরানো ছিল। পিছু ফিরে একবার সেদিকে তাকালো অর্ষা। ভাবলেশীনভাবে বলল, দেখলাম। এই অসহ্য গরমে তুমি যাবে কিভাবে? গাড়িতে করে। আহনাফ হতাশ হলো, কিন্তু হাল ছাড়ল না। বলল, আহনাফ অর্ষার হাত ধরে বলল, আজ বরং যাওয়ার দরকার নেই, কাল যেও। এমন করে করে 2 সপ্তাহ পার করেছেন। এরপর বললেন শুক্রবার দিয়ে আসবেন, গতকাল বললেন আজ, আর আজ বলছেন কাল যাওয়ার কথা। আহনাফ মুখটা মলিন করে বলল, সারা সপ্তাহ ডিউটি করে গতকাল শরীরটা একটু খারাপ লাগছিল। আজ তো ছুটি ছিলই, তাই ভেবেছিলাম আজ দিয়ে আসবো। কিন্তু আমি কি আর জানতাম আজ এমন ঠাডা পড়া রোদ উঠবে। আমিও জানতাম না আপনি এমন ক্ষণে ক্ষণে রং বদলাবেন। ছি ছি, এসব কি বলো? আমি তো তোমার কথা ভেবেই বললাম। এত ভাবতে হবে না, আমি আজই যাব। দীর্ঘশ্বাস গোপন করে বলল আহনাফ। আজই যাবে? বলছিলাম যে আর কিছু বলতে হবে না, আমি আজ এক্ষুনি যাচ্ছি। আপনি দিয়ে আসবেন নাকি আমি একাই চলে যাব? আমি দিয়ে আসবো। বেচারার নিজের জন্যে নিজেরই এখন ভীষণ মায়া লাগছে। তার বউটা কেমন যেন বুঝেও কিছু বুঝতে চায় না। সে যে বউকে না দেখে আদর না করে থাকতে পারে না, এটা যেন বোঝেই না। সবই কপাল। মনের কষ্ট মনে লুকিয়ে রেখে সে বাড়িতে বাবা মায়ের থেকে বিদায় নিয়ে বের হলো। নিচে নামার আগেই উবার ডেকেছিল। যা গরম আজ, বাইকে করে গেলে শুটকি হয়ে পৌঁছাতে হবে। কথায় আছে, বিপদ এলে সব দিক থেকেই আসে। মরার উপর খরার ঘা যাকে বলে। একে তো প্রচণ্ড গরম আজ, তার উপর কখনো জ্যাম তো কখনো ট্রাফিক সিগন্যালের বসে থাকা লাগছে। এসিতেও যেন এই গরম ভাব ঠিক দূর হচ্ছে না। জেদ দেখে বের হলেও অর্ষার প্রচণ্ড খারাপ লাগছিল এই গরমে। সিগন্যালে আর কতক্ষণ বসে থাকতে হবে কে জানে। শরীরটাও কেমন যেন একটু গুলাচ্ছিল। আহনাফ ড্রাইভারকে বলিয়ে জানালার কাছ নামালো, যাতে বমি এলে অসুবিধা না হয় কোনো। অসহ্য গরমে বিরক্ত হয়ে জানলা দিয়ে বাইরে তাকালো অর্ষা। ওদের অপোজিট রোডে জ্যামে আটকে আছে অসংখ্য গাড়ি। ঠিক ওর জানলা বরাবর রিহানের গাড়ি। পেছনের সিটে বসে আছে জানলা খুলে। অর্ষার সাথে একবার চোখাচোখিও হলো। দুজনই একবার তাকে দৃষ্টি ফিরিয়ে নিয়েছে, যেন কেউই কাউকে চেনে না। সম্পূর্ণ অপরিচিত মানুষ দুজন। কিন্তু এই মানুষ দুটোই শুধু জানে একটা সময় দুজনে কতটা পরিচিত ছিল, কতটা কাছে ছিল, কতটা ভালোবাসা ছিল দুজনের মাঝে। এখন পার্থক্য শুধু এইটুকুই যে একজন প্রতারণা করেছে আর অন্যজন প্রতারিত হয়েছে। গ্রিন সিগন্যাল পেয়ে গাড়ি আবারও চলতে শুরু করেছে। আলগোছে আহনাফের বুকে মাথা রাখলো অর্ষা। আহনাফ ওর চুলের মাঝে হাত বুলাতে বুলাতে জিজ্ঞাসা করলো, খুব বেশি খারাপ লাগছে? অর্ষা মৃদু হাসলো। এক হাত দিয়ে আহনাফকে জড়িয়ে ধরে বলল, উহুম। গরমের সাথে যুদ্ধ করে বাড়িতে পৌঁছে 5 মিনিটের মতো রেস্ট নিল দুজনে। তারপর দুজনেই নর্মাল পানির সাথে ফ্রিজের বরফ মিশ্রিত ঠান্ডা পানি মিশিয়ে গোসল করলো। আমেনা বেগম লেবুর শরবত বানিয়ে দিলেন। এখন শরীর ও মন দুটোই শান্তি। দুপুরের খাবার খেয়ে অর্ষা ঘুমে ঝিমাচ্ছিল।
আহনাফ আগেই রুমে চলে গেছে রেস্ট নিতে। অর্ষা কিছুক্ষণ মায়ের সাথে গল্প করবে বলে টেবিলে বসেছিল, হাতে হাতে টেবিলও গুছাচ্ছিল। আমিনা বেগম বললেন, তোর কিছু করতে হবে না, রুমে যা, একটু ঘুমিয়ে নে। ঘুমাবো একটু পর। এবার থাকবি কয়দিন, নাকি 2 দিন পরেই আবার দৌড় দিবি? অর্ষা হেসে বলল, না, বেশ কিছুদিন তো থাকবো ভেবেছি, তোমার জামাই তো থাকতে দেবে না। হঠাৎ তিনি মেয়ের দিকে পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে বললেন। অর্ষা মুখে কিছু বলল না, আহনাফ তোকে খুব ভালোবাসে তাই না? কিন্তু ওর চোখে মুখের হাসি বলে দিল আমিনা বেগমের ধারণা সঠিক। তিনি তৃপ্তির হাসি দিয়ে বললেন, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। এ কথা বলতে আজকে রিহানের সাথে দেখা হওয়ার কথা মনে পড়ে গেল অর্ষার। সে মাকে বলল, আজ রিহানের সাথে দেখা হয়েছিল। কোথায়? জানতে চাইলেন আমিনা বেগম। রাস্তায়, গাড়িতে ছিলাম তখন। যাক, এসব নিয়ে আর ভাবিস না। ভাবছি না মা, শুধু অবাক হচ্ছি, মানুষ কত দ্রুত বদলে যায় তাই না? মানুষ আবহাওয়ার মতো বদলাবেই, কেউ বদলায় নিজের স্বার্থে আর কেউ বদলায় আঘাতে। এখানে বদলানোর পেছনে রিহানের স্বার্থ ছিল আর তোর ছিল আঘাত। আমি তো ঠকাইনি মা, ঠকেছি, কিন্তু রেহান ঠকিয়েও কি সুন্দর দিব্যি ভালো আছে দেখো। দিন শেষে বুঝি প্রতারকরাই ভালো থাকে বলো? তুই কি ভালো নেই? অনেক বেশি ভালো আছি মা, সে আমাকে অনেক বেশি ভালোবাসে, আগলে রাখে। এতেই আলহামদুলিল্লাহ বল। রিহান শাস্তি পাক বা না পাক সেসব নিয়ে ভাবিস না, ওকে ভাবনাতে রাখারই প্রয়োজন নেই। অনেক সময় এমন হয় যে এসব প্রতারকটা শাস্তি ঠিকই পায়, কিন্তু প্রকাশ করে না বা স্বীকার করে না। আর আমরা যেটা দেখি না জানি না বলে ভেবে নেই ওরা বুঝি অনেক ভালো আছে। আসলে সবসময় আমরা যেমনটা ভাবি তেমনটা হয় না, ভাবনার বাইরেও অনেক কিছুই হয়। কিন্তু এসব তুই আল্লাহর হাতে ছেড়ে দে। ভাগ্য করে আহনাফকে পেয়েছিস, সমস্ত ধ্যান ওকেই দে। স্বামী ভালো ও সৎ হলে দুনিয়াতে আর কিছু লাগে না রে মা, বুঝতে পেরেছিস? অর্ষা উপর নিচ মাথা ঝাঁকালো। আমিনা বেগম বললেন, যা এখন কি রেস্ট কর। অর্ষা হাত ধুয়ে রুমে চলে গেল। আহনাফ কাত হয়ে ঘুমাচ্ছে। দরজা লক করে জানালার পর্দা টেনে দিল অর্ষা। নিঃশব্দে আহনাফের পাশে শুল। কতক্ষণ নিষ্পলক তাকিয়েছিল ঘুমন্ত আহনাফের মুখের দিকে, জানে না সে। কেমন যেন একটা শান্তি শান্তি অনুভব করছে সে। আলতো করে গাল ছুঁয়ে দিয়ে ফিসফিস করে বলল, ভালোবাসি। এরপর আহনাফের হাতের উপর মাথা রেখে শক্ত করে জড়িয়ে ধরল। ঘুমের মধ্যে আহনাফও জড়িয়ে ধরল অর্ষাকে। সেও বিড়বিড় করে বলল, ভালোবাসি বউ। হেসে ফেলল অর্ষা। মনে মনে ভাবল, বিয়ের পর স্বামীর বুকের চেয়ে শান্তির জায়গা কি আর কোথাও আছে? নিশ্চয়ই নেই। এক পশলা বৃষ্টির ন্যায় হঠাৎ করেই আহনাফ অর্ষার জীবনে এলো। প্রকৃতির মতো সতেজ করে তুলল অর্ষাকেও। সাদা কালো জীবনে নিয়ে এলো রঙের বাহার। প্রথমে ভালো রাখার চেষ্টা করা, এরপর সেই চেষ্টা ভালোবাসায় রূপান্তর। আহনাফ নিজেও কি ভেবেছিল যে দ্বিতীয়বার সে কোনো নারীকে এতটা ভালোবেসে ফেলতে পারবে? আসলে জগতের সমস্ত কিছু সর্বদা আমাদের ভাবনার অনুযায়ী হয় না। মাঝে মাঝে আমাদের ভাবনার চেয়েও অনেক ভালো কিছুই হয়। সেই ভালো কিছুর মধ্যে একটা হলো অর্ষার জীবনে আহনাফের আগমন। প্রণয় ছাড়াই এক প্রকার ঘোরের মাঝে বিয়ে। সময়ের বিবর্তনে মনের ক্লেশ দূর করে আহনাফকে ভালোবেসে ফেলা এতটাও সহজ ছিল না অর্ষার জন্যে। কিন্তু একথাও সত্য, আহনাফের তীব্র ভালোবাসা উপেক্ষা করার মতো শক্তি অর্ষার কখনোই হতো না। মানুষ মাত্রই ভালোবাসার কাঙাল, বিশেষ করে নারী জাতি। তারা একটু ভালোবাসা পেলেই মোমের মতো গলে পড়ে, নিজের সর্বস্ব উজাড় করে দেয় তার প্রিয় মানুষটাকে। তাহলে অর্ষাই বা কী করে পারবে আহনাফের এত ভালোবাসা উপেক্ষা করতে? পারেনি সেও, আর পারেনি বলে সময় গড়িয়ে আজ ওদের বিয়ের বয়স প্রায় 1 বছর। প্রায় বললাম কারণ এখনও পুরোপুরি 1 বছর হতে 2 দিন বাকি। বিবাহ বার্ষিকী নিয়ে দুজনেরই অনেক জল্পনা কল্পনা ছিল, কিন্তু হঠাৎ করে অর্ষা ভীষণ জ্বর। ভালো ডাক্তার দেখিয়ে ওষুধ খাইয়ে জ্বর কমলেও একেবারে সারছে না। আহনাফের মাথা থেকেও তাই বিবাহ বার্ষিকীর আয়োজনের কথা বেরিয়ে গেছে। এখন সে শুধু অর্ষাকে নিয়ে ব্যস্ত। সবসময় যতটা পারে চেষ্টা করে অফিস থেকে দ্রুত বাড়ি ফেরার। বাড়ি ফিরেও সে অর্ষার সেবায় মগ্ন থাকে। নিজের মা তো আছেই, আহনাফ বর্ষার মাকেও এই বাড়িতে নিয়ে এসেছে যাতে করে অর্ষার যত্নের কোনো ত্রুটি না হয়। নিজের মায়ের উপর তার ভরসা আছে, তবুও সে চায় দুজনেই তার অবর্তমানে অর্ষার কাছে থাকুক। আহনাফের বুকে মাথা রেখে শুয়ে আছে অর্ষা। রাত বাড়ার সাথে সাথে জ্বরও বাড়ে, মাথার ভিতর শরীরের ভিতর অস্বস্তি হয়। তবুও যখন সে আহনাফের বুকে থাকে তখন অদ্ভুত একটা প্রশান্তি কাজ করে তার মনের মাঝে। সে আহনাফের গালে তার উষ্ণ হাত রেখে জিজ্ঞাসা করল, তুমি আমায় এত ভালোবাসো কেন? বিয়ের প্রায় 6 মাস পর থেকে অর্ষা আহনাফকে তুমি করে বলা শুরু করেছে। অবশ্যই আবদারটা আহনাফেরই ছিল। প্রথম অর্ষা তুমি বলতে রাজি না হলেও পরে আহনাফকে গাল ফুলিয়ে বসে থাকতে দেখে রাজি হয়েছিল।
সেখান থেকে তুমি সম্বোধন। আহনাফ অর্ষার হাতটা ধরে চুমু খেয়ে বলল, তুমি মেয়েটাই তো ভালোবাসার মতো। আচ্ছা, কে বেশি ভালোবাসতেন, আমি না তুমি? অবশ্যই আমি। হ্যাঁ, কারণ প্রথম ভালোবাসি আমি বলেছিলাম, প্রথমে তো আমি ভালোবেসেছি। আমার মনে হয় আমি তোমাকে বেশি ভালোবাসি। এ কথা আমি মানব না, ভালো আমি তোমাকে বেশি বাসি। অর্ষা মৃদু হাসলো, বলল, আচ্ছা, আমি যদি এখন মরে যাই? আহনাফ ধমক দিয়ে উঠল, বলল, এসব কি ধরনের কথাবার্তা? রাগ করছো কেন? তাহলে কি করব, মায়ের খেতে ইচ্ছে করছে? না, জানতে ইচ্ছে করছে আমি মরে গেলে তুমি কি করবে। অর্ষাকে বুকের সাথে শক্ত করে চেপে ধরে আহনাফ বলল, এসব কথা বলো না জান, তোমার আগে যেন আমার মরণ হয়। দোহাই লাগে আর কখন এসব কথা বলো না, আমার কষ্ট হয়, সহ্য করতে পারবো না। আহনাফকে শান্ত করতে অর্ষা বলল, আরে আমি তো মজা করেছি, এত তাড়াতাড়ি মরবো নাকি? এখনো কত জ্বালানো বাকি আছে তোমাকে। যত খুশি জ্বালাও, তবুও কখনো আমাকে ছেড়ে যেও না প্লিজ। যাবো না। কথা দাও, যাই হয়ে যাক কখনো আমায় ছেড়ে যাবে না। কখনো না। প্রমিস তাই? করো। প্রমিস। আমেনা বেগম মেয়ের জন্য সকালে নাস্তা নিয়ে এলেন। অর্ষা তখন সবে গোসল করে বেরিয়েছে। তাকে দেখতে এখন বেশ সতেজ লাগছে, যদিও চোখ মুখ বেশ শুকনো। তো যাবি? জানতে চাইলেন আমেনা বেগম। অর্ষা ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে বলল, হ্যাঁ, শপে যাব। এই অবস্থায় কোনো কিছু লাগলে আমাকে বল। অনেক কিছু লাগবে মা, তুমি আনতে পারবে না। এত বছর তোদের সবকিছু আমি কিনে দিলাম, আর এখন কিনা এসে শুনতে হচ্ছে আমি পারবো না। অর্ষা হেসে ফেলল, বলল, আজকে কি জানো মা? কি? আজ আহনাব আর আমার বিবাহ বার্ষিকী, তাই ওকে সারপ্রাইজ দেব ভেবেছি। এজন্য কিছু কেনাকাটা করা লাগবে। সে তো খুব ভালো কথা, কিন্তু এই অসুস্থ শরীর নিয়ে তুই একা যাবি? কিছু হবে না। তোকে আমি একা ছাড়তে পারবো না, পরে আহনাফের কথা শুনতে হবে। চল, আমিও যাব। অর্ষা একা বাইরে যাবে শুনে সাজেদা বেগমও কড়াভাবে না করে দিয়েছেন। অগত্যা মাকে সাথে নিয়ে যেতে হলো অর্ষাকে। ওরা কাছাকাছি একটা সুপার শপে গেল। প্রয়োজনীয় যা যা লাগবে ঘুরে ঘুরে নিয়ে নিচ্ছিল দুজন। অর্ষা অন্য সাইডে চলে যায়। আমেনা বেগমও দরকারি জিনিসগুলো নিয়ে নিচ্ছিলেন। তার পাশে একজন এসে দাঁড়ালো, খেয়াল করলেন তিনি। অনিচ্ছাকৃতভাবে তাকিয়ে যেমন চমকালেন, আবার একটু অবাকও হলেন। কেমন আছেন আন্টি? রিহানের প্রশ্নের উত্তর তৎক্ষণাৎ দিতে পারল না আমেনা বেগম। চুপ করে রইলেন অনেকক্ষণ। নিজেকে ধাতস্থ করে বললেন, তুমি এতদিন পর? আপনাকে দেখে এলাম। হ্যাঁ, আমরা কি কোথাও বসে একটু কথা বলতে পারি? আমাকে দেখে? কিছু বলার মতো মুখ আমার নেই আন্টি। কোন মুখে ক্ষমা চাইবো তাও জানি না। সেই মুহূর্তে অর্ষা চলে আসে, ব্যস্ত কণ্ঠে জিজ্ঞাসা করে। সম্পূর্ণ কথা শেষ হওয়ার পূর্বে রিহানকে দেখে সে চুপ হয়ে যায়। একই সাথে রাগ ঘৃণা এসে জমা হয়। কতটা বাজেভাবে তাকে ঠকানো হয়েছে ভাবতে শরীর গুলিয়ে ওঠে। কিছু কড়া কথা শোনাতে গেলে আমেনা বেগম বাধা দিয়ে বললেন, চুপ। অর্ষা চুপ হইল। কেনাকাটা বাকি রেখে পাশের একটা রেস্টুরেন্টে গেল তিনজন। অর্ষা কোনো কথা বলছে না। আমেনা বেগম বললেন, কি কথা বলতে চাও বলো। রিহান মাথা নত করে বলল, ক্ষমা? কিসের জন্য? ঠকানোর জন্য। অর্ষাকে ঠকিয়ে যেই ভুল অন্যায় আমি করেছি, সেটা তখন না বুঝতে পারলেও এখন বুঝতে পারছি। আমেনা বেগম অর্ষা কেউই কোনো কথা বলছেন না। কিছুক্ষণ মৌন থেকে রিহান নিজেই বলল, কাউকে ঠকালে ঠকতে হয়, কাউকে কাঁদালে কাঁদতে হয়, কষ্ট দিলে বিনিময়ে কষ্ট পেতে, এটা এখন বিশ্বাস করি আমি। স্বীকার করতে লজ্জা নেই যে প্রকৃতি ছাড় দেয় না। আজ আমার নাম, যশ, খ্যাতি সব আছে, নেই শুধু মানসিক শান্তি, নেই কোনো ভালোবাসা। আমার স্ত্রীর সাথে আমার সম্পর্ক ভালো না। সে আমাকে নয়, আমার যশ, খ্যাতি, টাকাকে ভালোবাসে। সেও উচ্চবিত্ত, আমাকে ছাড়তে দুবারও ভাবে না। জানি না এই সম্পর্ক ঠিক কতদিন আর টেকবে, কিন্তু প্রতিটা মুহূর্তে এখন আমি অর্ষার অনুপস্থিতি মিস করি। ওর পাগলামি, ভালোবাসা সবকিছু আমাকে তিলে তিলে কষ্ট দিচ্ছে এখন। আগে ওর সব পাগলামি, কেয়ার, ভালোবাসায় বিরক্ত হতাম, তিক্ত লাগতো। আর এখন এখন আমি এগুলোই মিস করি। কি কপাল আমার দেখুন। নিজের ভুল যখন বুঝতে পারলাম, তখন এতটাই দেরি হয়ে গেছে যে ওকে ফিরে পাওয়াটা তো দূরে থাক, নিজের ভুলটাও স্বীকার করার কোনো উপায় ছিল না। আজ আপনি সাথে ছিলেন বলেই হয়তো ওর সাথে কথা বলার সুযোগ পেয়েছি। এক নাগারে কথাগুলো বলে থামলো রিহান। তাকে ভীষণ বিষণ্ণ দেখাচ্ছিল। সে অর্ষার দিকে তাকালো। চোখ কেমন যেন ছলছল করছিল। অর্ষাকে দেখাচ্ছিল নিষ্প্রাণ। রিহান বলল, আমি তোমাকে ছাড়া ভালো নেই অর্ষা। জানি এখানে আর কিছুই করার নেই আমাদের। হয়তো কথাগুলো তোমাকে না বললেও পারতাম, কিন্তু অনুশোচনা, অনুতাপে আমি প্রতিনিয়ত দগ্ধ হচ্ছিলাম। জানি ভবিষ্যতেও হব, তবুও ক্ষমা চাওয়ার সুযোগটা হাত ছাড়া করতে চাইনি। তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি আমি অর্ষা।
প্লিজ আমাকে ক্ষমা করে দাও প্লিজ। অর্ষা তাচ্ছিল্য করে হাসল, শ্লেষমাত্মক কণ্ঠে বলল, মা সব নিয়ে ক্ষমা? তোমাকে একটা কথা বলেছিলাম মনে আছে? তোমাকে যদি ক্ষমা করি তাহলে নিজের প্রতি খুব অন্যায় করা হয়ে যাবে আমার, আর নিজের প্রতি এই অন্যায়টা আমি করতে পারবো না। তবে এটা শুনে ভালো লাগছে যে দেরিতে হলেও তোমার ভেতর মনুষ্যত্ব ফিরে এসেছে। আর যাই করো, জীবনে কখনো কারো অনুভূতি ভালোবাসা নিয়ে খেলো না। এরপর মায়ের দিকে তাকিয়ে বলল, চলো মা। রিহানের এমন অবস্থা দেখে খারাপ লাগছিল আমেনা বেগমের, কিন্তু অতীতে তার মেয়েটাও তো কম কষ্ট পায়নি, বরং ওর চেয়ে বেশি পেয়েছে। এসব মনে পড়তে তার মনটা তেতো হয়ে উঠল। সে নিজেও উঠে দাঁড়ালো। চলে যাওয়ার পূর্বে অর্ষা শুধু বলল, আর হ্যাঁ, তোমাকে ক্ষমা করতে না পারার জন্য পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও। ভালো থেকো। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আমেনা বেগম মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন, অতীতের সকল তিক্ততা তোর জীবন থেকে দূর হয়ে যাক। স্বামী সংসার নিয়ে সুখী হও, দোয়া করি। প্রত্যুত্তরে মৃদু হাসলো অর্ষা। মানুষপটে ভেসে উঠল আহনাফের হাসি মাখা মুখটা। আহনাফ অফিস থেকে আসার পূর্বেই পুরো রুমটা অর্ষা নিজের হাতে একা একা সাজিয়েছে। আমেনা বেগম কিংবা সাজেদা বেগম সাহায্য করতে চাইলেও অর্ষা রাজি হয়নি। রুম বারান্দা সব সাজানো হলে বাইরে থেকে রুম লক করে সে গেস্ট রুমে গিয়ে অপেক্ষা করতে লাগলো। আহনাফের আসার সময় হতেই সে চুপচাপ বিছানায় শুয়ে রইল। আহনাফ এসে যখন রুমে যাবে তখন সাজেদা বেগম বললেন, রুমে যাস না। আহনাফের ভ্রু কুঁচকে গেল, জানতে চাইল, কেন? রুমে সার পোকার ওষুধ দিয়েছি। ছাড়পোকা? আমার রুমে তো ছাড়পোকাই নেই। কে বলেছে নেই? ঘুমাস তো কুম্ভকণ্ডের মতো, বুঝবি কি করে? আচ্ছা ঠিক আছে, অর্ষা কোথায়? গেস্ট রুমে। আহনাফ গেস্ট রুমে গিয়ে দেখলো অর্ষা কাত হয়ে শুয়ে আছে, চোখ বন্ধ। কি নিষ্পাপ লাগছে দেখতে। এক জনম সে এই মুখের দিকে তাকিয়ে কাটিয়ে দিতে পারবে। সে শব্দহীন পায়ে এগিয়ে গিয়ে বিছানায় বসলো। অর্ষার গালে হাত বুলিয়ে কপালে চুমু খেতে চোখ মেলে তাকালো অর্ষা। এক টুকরো হাসি উপহার দিয়ে বলল, তুমি এসেছো? মুচকি হাসলো আহনাফ, বলল, কেন, আমার জন্য অপেক্ষা করছিলে? হ্যাঁ, তাই নাকি? কেন শুনি। মিস করছিলাম তোমাকে। কতটা? অনেকটা। ভালোবাসো? ভীষণ। শোনো না, বলো। একটু বুকে নাও। আহনাফ দুহাত বাড়িয়ে দিয়ে বলল। আসো। অর্ষা বাচ্চাদের মতো গুটিসুটি হয়ে আহনাফের বুকে পড়ে রইল। আহনাফ ওর চুলে বিলি কাটতে কাটতে ডাকলো, অর্ষা, হুম, শরীর কেমন এখন? আগের চেয়ে ভালো। মেডিসিন ঠিকমতো খাচ্ছ? হ্যাঁ। তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও প্লিজ। তোমাকে এভাবে দেখতে ভালো লাগে না। কিভাবে দেখতে ভালো লাগে? প্রাণোচ্ছল। অর্ষা মুখে কিছু বলল না। আহনাফকে শক্ত করে জড়িয়ে ধরল। রাতে অর্ষাকে আগে খাইয়ে দিয়ে আহনাফ খেতে গেল। এই সুযোগে অর্ষা লুকিয়ে রাখা শাড়িটা চটজলদি পরে হালকা প্রসাধনী মুখে দিয়ে রেডি হয়ে নিল। খাওয়া দাওয়া শেষ করে বাবা মায়ের সাথে কিছুক্ষণ কথাবার্তা বলে ঘুমাতে আসে আহনাফ। দরজা খুলতে পেছন থেকে ভাউ বলে চেঁচিয়ে ওঠে অর্ষা। হঠাৎ করে এমন কড়ায় ভয় পেয়ে যায় আহনাফ। নিজেকে ধাতস্থ করে পরক্ষণে অর্ষার হাসি দেখে হেসে ফেলে। সাজসজ্জা দেখে বলে, হায় আল্লাহ, আমি কি দেখছি? অর্ষা ভ্রু কুচকে বলে, পড়ি। কি? মাই কুইন। মাথা গেছে? সে তো কবেই গেছে। সুন্দর লাগছে তোমাকে। সুন্দর মানুষকে তো সুন্দর লাগবেই। আহনাফ হেসে ফেলল। অর্ষা বলল, ভুলে গেছো আজকের দিনটার কথা? আজকে কোনো বিশেষ দিন? মনটা খারাপ হয়ে গেল অর্ষা, তবে আহনাফকে সেটা বুঝতে না দিয়ে বলল, আসো আমার সাথে। এরপর নিজেদের রুমে নিয়ে গিয়ে দরজা বন্ধ করলো। আলো জ্বালিয়ে বলল, হ্যাপি অ্যানিভার্সারি মাই বিলাভড হাজবেন্ড। আহনাফ বিস্মিত হয়ে তাকিয়ে আছে রুমের সাজসজ্জা দেখে। এত সুন্দর ডেকোরেশন। সে মুগ্ধ হয়ে দেখছে। অর্ষা আহনাফকে জড়িয়ে ধরে বলল, সবকিছু একা হাতে করেছি তোমার জন্য, কারো হেল্প নেইনি। পচা হলেও হাসি মুখে থাকবে। আমার বউ তার হাত দিয়ে যা ছবি তাই তো সুন্দর হয়ে যাবে। এই যেমন আমার জীবনে এসে আমার জীবনটাকে রঙিন ও সুন্দর করে দিয়েছো। অর্ষা আহনাফের মুখের দিকে তাকিয়ে বলল, তুমি শুধু আমাকে এভাবেই ভালোবেসো। আহনাফ অর্ষার দুগালে হাত রেখে বলল, এর চেয়েও আরো বেশি ভালোবাসবো। এরপর সে পকেট থেকে একটা ডায়মন্ডের রিং বের করে অর্ষার অনামিকা আঙ্গুলে পরিয়ে দিতে দিতে বলল, আজকের দিনটা আমি কিভাবে ভুলবো বলো তো? এই দিনে আমার কুইন আমার বউ হয়ে আমার জীবনে এসেছে, প্রজাপতির মতো রঙিন করেছে আমার জীবনকে পূর্ণতা দিয়েছে। আমি ভুলে যাবো এই দিনটা? অর্ষার চোখে পানি চলে এলো। সে শক্ত করে জড়িয়ে ধরল আহনাফকে। আহনাফ ওর কানে ফিসফিস করে বলল, জীবনে পূর্ণতা দিয়েছো কিন্তু পরিপূর্ণতা দাওনি। অর্ষা বুঝতে না পেরে বলল, মানে একটা জুনিয়র আহনাফ চৌধুরীর অভাবে জীবনটা এখনো পরিপূর্ণতা পেল না।
অর্ষা লজ্জা পেয়ে আহনাফের বাহুতে দুমদাম কয়েকটা কিল বসিয়ে বলল, তুমি খুব খারাপ, অসভ্য। অসভ্য তো তোমার প্রেমেই পড়েছি। কেউ যদি এই আহনাব চৌধুরীকে কখন অসভ্য দেওয়ানা বলতে পারে তাহলে সেটা তোমার জন্যই বলতে পারবে। আহনাব চৌধুরী শুধুমাত্র তার অর্ষার জন্য অসভ্য। অর্ষা কিছু বলল না। আহনাফ বলল, জুনিয়র আহনাব চৌধুরীকে না হয় না দাও, আপাতত আজ একটু ভালোবাসা তো দাও। সবকিছু এত মুখে বিবৃতি দিতে হবে কেন? কিচ্ছু আটকায় না। ও আচ্ছা, তুমি চাচ্ছ সরাসরি আদরে চলে যাই? ওকে। বলে আহনাফ লাইট নিভিয়ে অর্ষাকে পাজাকোলা করে বিছানায় নিয়ে শুইয়ে দিল। চুমুতে চুমুতে উন্মাদ করে তুলল অর্ষাকে। উন্মত্ত সময়ে ঘোর লাগা কণ্ঠে অর্ষা বলল, কখনো ছেড়ে যেও না, শুধু আমার হয়েই থেক। আহনাফ অর্ষার ঘাড়ে মুখ ডুবিয়ে বলল, কখনো না। যতদিন এই দেহে প্রাণ আছে ততদিন আহনাব চৌধুরী কেবলমাত্র তোমার।